আসসালামু আলাইকুম। প্রিয় ওয়ালাইকুম শিক্ষার্থীবৃন্দ, সালাম ম্যাম। সবাই কেমন আছো? বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা আ ২য় অধ্যায় শেষ করেছিলাম। ঠিক আছে? জি ম্যাম। আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব। দেখতে পাচ্ছ? জি মিস। ৩য় উৎপাদনের অধ্যায় মাত্রা। হ্যাঁ, উৎপাদনের মাত্রা। আচ্ছা, যারা জয়েন করেছো একটু চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে ফেলো। চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে ফেলো। আচ্ছা, আমি শুরু করছি। উৎপাদনের মাত্রা, স্কেল অফ প্রোডাকশন। উৎপাদন বাড়লে খরচ কমে, এটা একটি স্বতঃসিদ্ধ বিষয়, কিন্তু ইচ্ছা করলে উৎপাদন বাড়ানো যায় না। একটি প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য, কারিগরি সামর্থ্য, বাজার সামর্থ্য, ব্যবস্থাপনা সামর্থ্য ইত্যাদি নানান বিষয় এক্ষেত্রে প্রভাব ফেলে। উৎপাদন বেশি হলে যোগান বাড়ে এবং এর ফলে পণ্যের দাম কমে। অনেক সময় উৎপাদন বেশি হলে পণ্য বিক্রয়ও করা যায় না। তাই প্রতিযোগিতার বাজারে কি মাত্রায় পণ্য উৎপাদন করা হবে সেটা একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। উৎপাদন বাড়লে ব্যয় সংকোচনের মাত্রা কি হবে সেই সম্পর্কেও জানা দরকার। কোন কোন ব্যয় উৎপাদনের মাত্রাতে কতটা প্রভাব রাখে তারও বিচার বিশ্লেষণ হওয়া আবশ্যক। ক্ষুদ্র, মাঝারি ও বৃহদায়তন প্রতিষ্ঠান এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানা থাকলে উৎপাদনের আকার বা মাত্রা সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করা সম্ভব হয়। ৩.১ উৎপাদনের মাত্রা কি এটা জানার আগে তোমাদের বইতে ছোট্ট একটি গল্প দেওয়া আছে। গল্পটা আমি পড়ছি। মন্টু মিয়া এলাকায় নার্সারি গড়ে কয়েক বছর ভালো আয় করেছেন। তিনি তার বাড়ির পাশের সবজি চাষের সব জমিতে এবার নার্সারি করলেন। এজন্য তাকে অনেক টাকা ঋণ করতে হয়েছে। তার আশা, চারাগুলো বড় হলে সব বাদ দিয়ে, অর্থাৎ সমস্ত খরচ বাদ দিয়ে কমপক্ষে 10 লক্ষ টাকা মুনাফা হবে। যখন চারা গাছগুলো বিক্রয় উপযোগী হলো, তখন দেখা গেল তার দেখাদেখি অনেকেই নার্সারি করায় বাজারে চারা গাছের ব্যাপক সরবরাহে দাম বেশ কম, অর্থাৎ চারা গাছের সরবরাহ বেশি হয়ে গিয়েছে, এই কারণে চারা গাছের দাম কমে গেছে। প্রথমে দাম কমাতে রাজি না হওয়ায় এখন চারা গাছগুলো আর বিক্রয়ই করা যাচ্ছে না। এলাকার বাইরে বিক্রয়ের উদ্যোগ নিলেও 2-1 চালান পাঠিয়ে তার কোনো দাম পাননি। সবজি চাষ করে যে আয় করতেন তাও বন্ধ। পাওনাদাররা তাগাদা দিচ্ছে। এখন তিনি বুঝতে পারছেন যে কতটা উৎপাদন করা উচিত ছিল তা তিনি তখন ভাবেননি, শুধু আয়েরই হিসাব করেছেন। উৎপাদনের আকার বা মাত্রা বলতে একটি প্রতিষ্ঠান তার সুবিধা অসুবিধা বিবেচনা করে কতটা পণ্য বা সেবা উৎপাদন করবে তার মাত্রাকে বোঝায়। এর উপর একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের আয়তন নির্ভর করে। উৎপাদনের আকার বা মাত্রা বিবেচনায় প্রতিষ্ঠান ছোট, মাঝারি ও বৃহদায়তন এই 3 ধরনের হয়ে থাকে। এই লাইনটা একটু আন্ডারলাইন করা, অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যে উৎপাদনের মাত্রা বিবেচনায় প্রতিষ্ঠান কত প্রকার। উৎপাদনের মাত্রা বিবেচনায় প্রতিষ্ঠান 3 প্রকার: ছোট, মাঝারি এবং বৃহদায়তন। বৃহৎ। মনে থাকবে? উৎপাদনের মাত্রা জি ম্যাম। অনুযায়ী প্রতিষ্ঠান কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। ভেরি গুড। কি কি? মিস ছোট, মাঝারি, বৃহদায়ন। বৃহদায়তন মানে বড় আকারের বৃহদায়তন। হ্যাঁ। এরূপ মাত্রা আবার ব্যবসায়ের আর্থিক সামর্থ্য, অর্থাৎ উৎপাদনের মাত্রা আবার ব্যবসায়ের আর্থিক সামর্থ্য, ব্যবস্থাপনার দক্ষতা, বাজার পরিস্থিতি ও অন্যান্য অবস্থার উপর নির্ভর করে। সামর্থ্যের অতিরিক্ত উৎপাদন যেমন প্রতিষ্ঠানের জন্য ক্ষতি বয়ে আনে, তেমনি কম উৎপাদনও যন্ত্রপাতি সহ সামর্থ্যের অপর্যাপ্ত ব্যবহারের কারণে ক্ষতির কারণ হয়। অবশ্য এটা ঠিক যে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে সাধারণত একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়।
এবং এতে প্রতিযোগিতার ও মুনাফার অর্জনের সক্ষমতা বাড়ে। কিন্তু উৎপাদন করে বিক্রয় করা যাবে কিনা বা উৎপাদন বৃদ্ধি বাজার মূল্য ও ব্যয়ের উপর কি প্রভাব ফেলবে তাও সতর্কতার সাথে বিবেচনা করতে হয়। তাই একটি প্রতিষ্ঠানের উৎপাদনের আকার বা মাত্রা কি হবে তা অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন অনুকূল ও প্রতিকূল অবস্থার যথাযথ বিশ্লেষণের মধ্য দিয়ে ঠিক করতে হয়। এখন আমরা পড়ব উৎপাদনের মাত্রার ধারণা। উৎপাদনের আকার বা মাত্রা বলতে একটি প্রতিষ্ঠান তার সুবিধা অসুবিধা বিবেচনায় কতটা পণ্য বা সেবা উৎপাদন করবে তার মাত্রাকে বোঝায়। ব্র্যাকেট দিয়ে রাখো, যদি জ্ঞানমূলক কোশ্চেন হয় উৎপাদন মাত্রা কি অথবা উৎপাদন মাত্রা কাকে বলে, তখন এই লাইনটি ব্যবহার করতে পারবে আনসার লেখার জন্য। উৎপাদনের মাত্রা বলতে একটি প্রতিষ্ঠান তার সুবিধা অসুবিধা বিবেচনা করে কতটা পণ্য বা সেবা উৎপাদন করবে তার মাত্রাকে বোঝায়। এর উপর একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের আয়তন নির্ভর করে। এর উপর মানে হচ্ছে উৎপাদন মাত্রার উপর একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের আয়তন নির্ভর করে। আচ্ছা, এই লাইনটাও একটু আন্ডারলাইন করে রাখো, বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। যেমন উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের আয়তন নির্ভর করে কোনটির উপর, তখন আনসার হবে উৎপাদন মাত্রার উপর। অথবা প্রশ্ন এভাবেও হতে পারে যে উৎপাদন মাত্রার উপর একটি উৎপাদন ধর্মী প্রতিষ্ঠানের কি নির্ভর করে, তখন আনসার হবে আয়তন। আয়তনের। উৎপাদনের আকার বা মাত্রা বিবেচনায় প্রতিষ্ঠান ছোট, মাঝারি ও বৃহদায়তন এই 3 ধরনের হয়ে থাকে। একটু আগেও আমরা এটা পড়েছিলাম যে উৎপাদনের আকার বা মাত্রা বিবেচনায় প্রতিষ্ঠান কত প্রকার, তখন আনসার হবে 3 প্রকার: ছোট, মাঝারি এবং বৃহদায়তন। সাধারণ অর্থে প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধার আলোকে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা হয় তাকে উৎপাদনের মাত্রা বলে। দেখো, উৎপাদনের মাত্রার আরেকটি সংজ্ঞা আমরা পেলাম। প্রথমে যে লাইনটা পড়েছি সেই লাইনটাই দেখো, যে প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধার আলোকে অর্থাৎ সুযোগ সুবিধা বিবেচনা করে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা হয় সেটাকে বলা হয় উৎপাদনের মাত্রা। ব্যাপক অর্থে বলা যায় ক্রেতাদের চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা যেমন ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের আলোকে যে পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন করা হয় তাই হচ্ছে উৎপাদনের মাত্রা। এরূপ মাত্রা ব্যবসায়ের আর্থিক সামর্থ্য, ব্যবস্থাপনার দক্ষতা, বাজার পরিস্থিতি ও অন্যান্য অবস্থার উপর নির্ভর করে। অর্থাৎ উৎপাদনের মাত্রা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেগুলো হচ্ছে ব্যবসায়ীর আর্থিক সামর্থ্য, ব্যবস্থাপনার দক্ষতা, বাজার পরিস্থিতি এবং অন্যান্য অবস্থার উপর। উৎপাদন মাত্রা সম্পর্কে ইকোনমিক কনসেপ্টে বলা হয়েছে কারখানার আকার, স্থাপিত যন্ত্রপাতির সংখ্যা এবং উৎপাদক কর্তৃক গৃহীত উৎপাদন কৌশলের সমষ্টিগত রূপই হলো উৎপাদনের মাত্রা। দেখো, এখানেও আমরা উৎপাদনের মাত্রার একটি সংজ্ঞা পেয়েছি। উপরোক্ত আলোচনায় ও সংজ্ঞা থেকে উৎপাদনের মাত্রা সম্পর্কে নিম্নোক্ত ধারণাগুলো পাওয়া যায়। উৎপাদনের আকার বা মাত্রা বলতে উৎপাদনের পরিমাণকে বোঝায়। এটি প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধার আলোকে নির্ধারিত হয়। এর উপর উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের আয়তন নির্ভর করে। ব্যবসায়ীর আর্থিক সামর্থ্য, ব্যবস্থাপনার দক্ষতা, বাজার পরিস্থিতি ও অন্যান্য অবস্থার উপর উৎপাদনের মাত্রা নির্ভর করে। উৎপাদনের মাত্রা 3টি সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হয়। খেয়াল করো, আমি আন্ডারলাইন করেছি। অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যে উৎপাদনের মাত্রা কয়টি সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হয়, তখন আনসার হবে 3টি সিদ্ধান্ত দ্বারা। সেই সিদ্ধান্তগুলো কি কি? এগুলো হচ্ছে পণ্যের প্রয়োজনীয় মাত্রা বা সংখ্যা,
পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের প্রকৃতি এবং উৎপাদিত পণ্যের ধরন। এই 3টি সিদ্ধান্ত দ্বারা উৎপাদনের মাত্রা প্রভাবিত হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে জ্ঞানমূলক কিংবা অনুধাবনের কোশ্চেন, উৎপাদন মাত্রা কি অথবা উৎপাদন মাত্রা বলতে কি বোঝায়। তোমাদের এই অধ্যায়ের শেষে অনুধাবনমূলক কোশ্চেন দেখো, একদম প্রথম কোশ্চেনটাই, উৎপাদন মাত্রা বলতে কি বোঝায়। পেয়েছো? মেয়েরা শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। কোশ্চেন পেয়েছো? অনুধাবনমূলক কোশ্চেন 1 নাম্বার, জি উৎপাদনের মিস। আচ্ছা, এটা একটু দাগিয়ে রাখো, এটা পড়বে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমি 3.03, উৎপাদনের মাত্রার ধরন বা প্রকারভেদ। চিত্রটা খেয়াল করো, উৎপাদনের মাত্রাকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ক্ষুদ্রায়তন উৎপাদন, মাঝারি আয়তন উৎপাদন, বৃহদায়তন উৎপাদন, কাম্য মাত্রার উৎপাদন। ঠিক আছে, যদি বহু নির্বাচনী প্রশ্ন হয় যে উৎপাদনের মাত্রা কত প্রকার, তখন আনসার কি হবে? মিস 4 প্রকার। 4 প্রকার। হ্যাঁ, আচ্ছা, আমার বইতে দেখো এই চিত্রের আগের লাইনটাতে লেখা আছে যে উৎপাদনের মাত্রাকে 3 ভাগে ভাগ করা হয়। এটা আসলে হবে 4 ভাগে ভাগ করা হয়। তোমাদের বইতে 3 আছে না 4 লেখা আছে? দেখো 4 লেখা আছে না। 4 আছে, গুড। তাহলে আমার বইতে প্রিন্টিং মিস্টেক আছে। 4 ভাগে, ঠিক আছে। সেই ভাগগুলো কি কি? ক্ষুদ্র আয়তন উৎপাদন, মাঝারি আয়তন উৎপাদন, বৃহদায়তন উৎপাদন এবং কাম্য মাত্রার উৎপাদন। এখন এই 4টি মাত্রা সম্পর্কে আমরা একটু জানব। ক্ষুদ্রায়তন উৎপাদন। উৎপাদনকারী শিল্পের বেলায় কোন শিল্পের স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ, সে স্থায়ী সম্পত্তির মূল্য এবং প্রতিস্থাপনের ব্যয়ের মধ্যে ভূমি এবং কারখানার মূল্যটা বাদ যাবে, এই কারণে ব্র্যাকেটে লিখেছে ভূমি ও কারখানা ভবন বাদে। ঠিক আছে, ম্যাম এগুলো দেখি ম্যাথ আছে নাকি? এই চ্যাপ্টারে একটু ম্যাথ পাবা, খুব বেশি না, অল্প একটু ম্যাথ পাবা। আচ্ছা। তাহলে এই সংজ্ঞাটা আমরা এভাবেও বলতে পারি যে উৎপাদনকারী শিল্পের বেলায় ভূমি ও কারখানা ভবন বাদে কোন শিল্পের স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ ন্যূনতম অর্থাৎ কমপক্ষে 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা, অথবা শ্রমিকের সংখ্যা 31 থেকে 120 জন থাকলে তাকে ক্ষুদ্রায়তন শিল্প বলে। একটু ব্র্যাকেট দিয়ে রাখো। উৎপাদনমুখী ক্ষুদ্রায়তন শিল্প কাকে বলে? ঠিক আছে, যে ভূমি ও কারখানা ভবন বাদে কোন শিল্পের স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ কমপক্ষে 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা, অথবা শ্রমিকের সংখ্যা 31 থেকে 120 জন থাকলে সেটাকে ক্ষুদ্র আয়তন শিল্প বলে। তবে বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেখানে 16 জন থেকে 50 জন কর্মী কর্মরত এবং স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ, যেটার মধ্যে ভূমি এবং কারখানা ব্যয় বাদ যাবে, 10 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ হলে এই সংজ্ঞার অন্তর্গত হয়। ঠিক আছে, প্রথমটা পড়লাম আমরা উৎপাদনমুখী ক্ষুদ্রায়তন শিল্প, ক্ষুদ্র শিল্প, আর পরেরটা হচ্ছে বাণিজ্যিক ও সেবামূলক ক্ষুদ্র শিল্প। এখানে বিনিয়োগের পরিমাণ হবে 10 লক্ষ থেকে 2 কোটি টাকা, আর শ্রমিকের সংখ্যা হবে 16 থেকে 50 জন। সংজ্ঞাগুলো একটু মনে রাখবা, জ্ঞানমূলক জি ম্যাম। কোশ্চেন অথবা বহু নির্বাচনী কোশ্চেন হতে পারে।
আবার প্রয়োগের কোশ্চেন হিসেবেও হতে পারে যে হয়তো বিনিয়োগের পরিমাণ উল্লেখ থাকলো, তারপরে প্রয়োগের কোশ্চেনে বলা হলো যে উদ্দীপকে কোন ধরনের আয়তনের শিল্পের কথা বলা হয়েছে। ঠিক আছে, এরপরে বলেছে মাঝারি আয়তন উৎপাদন। উৎপাদনকারী শিল্পের বেলায় কোন শিল্পের স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ ভূমি ও কারখানা ভবন বাদে। দেখো ঘুরে ঘুরে কিছু কথা কিন্তু কমন আসছে, ঠিক আছে, কাজে একবার শিখলে প্রত্যেকটা সংজ্ঞাতে তুমি ব্যবহার করতে পারবে। ন্যূন পক্ষে অর্থাৎ কম পক্ষে 15 কোটি থেকে 50 কোটি টাকা অথবা শ্রমিকের সংখ্যা 121 থেকে 300 জন থাকলে তাকে মাঝারি প্রতিষ্ঠান বলে। ব্র্যাকেট দিয়ে রাখো, উৎপাদনমুখী মাঝারি প্রতিষ্ঠান কাকে বলে। ঠিক আছে, তবে তৈরি পোশাক প্রতিষ্ঠান অথবা শ্রমঘন শিল্প মানে হচ্ছে যেই শিল্পে শ্রমিকের প্রাধান্য বেশি, অর্থাৎ শ্রমিক অনেক বেশি পরিমাণে দরকার হয়, সেগুলোকে বলা হয় শ্রমঘন। তৈরি পোশাক প্রতিষ্ঠান বা শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্পে শ্রমিকের সংখ্যা সর্বোচ্চ 1000 জন। বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেখানে 51 থেকে 120 জন কর্মী কর্মরত এবং স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ ভূমি ও কারখানা দালান বাদে 2 কোটি থেকে 30 কোটির মধ্যে সীমাবদ্ধ হলে এই সংজ্ঞার অন্তর্গত হয়, অর্থাৎ সেবামূলক মাঝারি প্রতিষ্ঠান বলবো আমরা। ঠিক আছে, সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে বৃহদায়তন উৎপাদন। উৎপাদনকারী শিল্পের বেলায় কোন শিল্পের স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ ভূমি ও কারখানা ভবন বাদে 50 কোটি টাকার অধিক অর্থাৎ 50 কোটি টাকার বেশি হলে অথবা 300 জনের অধিক শ্রমিক নিয়োজিত থাকলে তাকে বৃহৎ শিল্প বলে। উৎপাদনমুখী বৃহৎ শিল্প। ঠিক আছে, তবে তৈরি পোশাক মিস হ্যাঁ মিস ও সরি মিস, ঠিক আছে, বৃহৎ শিল্প আবার 1000 জন, মিস 300 জন, এটা বুঝলাম না। 1000 জন তো বৃহৎ শিল্পে পড়ি নাই, সেটা আমরা মাঝারি আয়তনের শিল্প যেটা সেটাতে পড়েছি। ওকে মিস। মাঝারি আয়তনের শিল্প প্রতিষ্ঠান, তবে সেটা যদি তৈরি পোশাক প্রতিষ্ঠান হয়, যেমন গার্মেন্টস শিল্প যদি হয়, সেখানে তোমার শ্রমিকের সংখ্যা সর্বোচ্চ 1000 হতে পারে। আর এখন যেটা বলছি সেটা হচ্ছে আমাদের বৃহদায়তন উৎপাদন প্রতিষ্ঠান বা বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, সেটা হচ্ছে উৎপাদনমুখী শিল্পের বেলায়। ঠিক আছে, তবে তৈরি পোশাক প্রতিষ্ঠান বা শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বৃহৎ শিল্পে শ্রমিকের সংখ্যা 1000 জনের অধিক হবে। খেয়াল করো, মাঝারি আর বৃহদায়তনের মধ্যে পার্থক্য আছে, কিন্তু মাঝারিতে সর্বোচ্চ বলেছে 1000, আর বৃহৎ শিল্পের ক্ষেত্রে বলেছে যদি প্রতিষ্ঠানটি হয় তৈরি পোশাক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে শ্রমিকের সংখ্যা 1000 জনের বেশি হবে, অধিক। ঠিক আছে, বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্মীর সংখ্যা 120 জনের বেশি হলে অথবা স্থায়ী সম্পত্তি মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ, যেটার মধ্যে ভূমি এবং কারখানা দালানের মূল্য থাকবে না, এ কারণে বলা হয়েছে ভূমি ও কারখানা দালান বাদে 30 কোটি টাকার অধিক হলে এই সংজ্ঞার অন্তর্গত হয়। অর্থাৎ সেবামূলক বৃহৎ শিল্পর সংজ্ঞা হবে যে শিল্প প্রতিষ্ঠানে স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ ভূমি ও কারখানা ভবন ব্যতীত 30 কোটি টাকার অধিক এবং শ্রমিকের সংখ্যা 120 জনের বেশি হলে সেটাকে আমরা বলবো বাণিজ্যিক ও সেবামূলক বৃহৎ শিল্প। ঠিক আছে, এরপরে কাম্য মাত্রার উৎপাদন। যে পরিমাণ উৎপাদন কাজ পরিচালনা করলে সকল দিক বিবেচনায়
গড় ব্যয় সর্বনিম্ন হয় তাকে কাম্য মাত্রার উৎপাদন বলে। একটু লাইনটা দাগিয়ে রাখো, জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে। কাম্য মাত্রার উৎপাদন কি? কাম্য মাত্রা অর্থাৎ যেই পরিমাণ সে ইচ্ছা করছে, কামনা করছে, ঠিক আছে, যে পরিমাণ উৎপাদন কাজ পরিচালনা করলে সকল দিক বিবেচনা করে গড় ব্যয় সর্বনিম্ন হয় সেটাকে বলা হয় কাম্য মাত্রার উৎপাদন। এরূপ গড় ব্যয় নির্ধারণের সাথে উৎপাদনের স্বল্প ও দীর্ঘমেয়াদী সকল ধরনের ব্যয়কে বিবেচনা করা হয়। ঠিক আছে, অর্থাৎ কাম্য মাত্রার উৎপাদন ব্যয় নির্ধারণের সময় স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সব ধরনের ব্যয়কে বিবেচনা করা হয়। অর্থাৎ বিভিন্ন স্থায়ী ব্যয় যেমন বেতন, ভাড়া ইত্যাদি খরচের সাথে অবচয়, সুদ ইত্যাদিও হিসাবে ধরা হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানে বিদ্যমান কারিগরি অবস্থা ও ব্যবস্থাপকীয় সামর্থ্যের বিষয়ও বিবেচনায় নিতে হয়। আচ্ছা, আজকে আমাদের এতটুকুই থাকুক। উৎপাদনের মাত্রার ধারণা পড়লাম, উৎপাদন মাত্রার প্রকারভেদ পড়লাম। ঠিক আছে, ওকে ম্যাম। উৎপাদন মাত্রার প্রকারভেদকে কত ভাগে ভাগ করা হয়েছে? মিস 4 ভাগে। 4 ভাগে। ক্ষুদ্রায়তন, মাঝারি আয়তন, বৃহৎ আয়তন এবং কাম্য মাত্রার উৎপাদন। প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু 2 ভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে। একটা হচ্ছে উৎপাদনমুখী প্রতিষ্ঠানের বেলায় ক্ষুদ্রায়তন উৎপাদন কি বা ক্ষুদ্রায়তন শিল্প, আর এটা ছিল সেবামূলক ক্ষুদ্রায়তন শিল্প। মাঝারি আয়তনের মধ্যে হচ্ছে উৎপাদনমুখী মাঝারি শিল্প আর বাণিজ্যিক ও সেবামূলক মাঝারি শিল্প। বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া হয়েছে যে উৎপাদনমুখী বৃহৎ শিল্প, আর পরেরটা হচ্ছে বাণিজ্যিক বা সেবামূলক বৃহৎ শিল্প। আর কাম্য মাত্রার উৎপাদনের ক্ষেত্রে কিন্তু ওরকম ভাবে বলা হয় নাই। কাম্য মাত্রার উৎপাদন কি সেটা বলা হয়েছে। কাম্য মাত্রার উৎপাদন ব্যয় নির্ধারণের সময় কোন কোন ব্যয়কে বিবেচনা করা হয়? দুটো ব্যয়কে মিস বিবেচনা করা এখানে হয়। কি শ্রমিক কিছু লাগবে না কাম্য মাত্রায়? না, ঠিক আছে। আচ্ছা মিস। জি মিস। 2 ধরনের ব্যয়কে বিবেচনা করা হয়, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ব্যয়। দীর্ঘমেয়াদী। তাহলে একটু খাতায় লিখে রাখো। আমি অনুধাবনের কোশ্চেন 1 নাম্বার দিয়েছিলাম। উৎপাদন মাত্রা বলতে কি বোঝায়, ঠিক আছে। আর প্রকারভেদের প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দর করে পড়বা। ভিতর থেকে ছোট ছোট প্রশ্ন হতে পারে, আবার জ্ঞানমূলক কোশ্চেনও হতে পারে। জি ম্যাম। ঠিক আছে। ইয়েস ম্যাম। গত ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম, গত ক্লাসে কি পড়েছিলাম বলো? সংগঠনের শ্রেণী বিভাগ, সমবায় সমিতি থেকে যৌথ উদ্যোগ পর্যন্ত পড়েছি, এবং আমি বলেছিলাম যে নেক্সট ক্লাসে প্রথমে আমরা পড়বো, তারপরে পরীক্ষা নিব। পরীক্ষা দেওয়ার জন্য রেডি? জি ম্যাম। আচ্ছা, বই বন্ধ করে ফেলো। আর নতুন নোটিশ দেওয়া হয়েছিল তোমাদের গ্রুপে, সবাই দেখেছো তো ওইটা, না? জি ম্যাম দেখেছি ম্যাম। নোটিশে তো ছিল মানে ক্লাসগুলো ইয়েতে ইউটিউবে আপলোড দেওয়া না হবে। না না, তুমি নোটিশটা ভালো মতো পড়োনি। ভালো মতো পড়ে দেখো। ম্যাম পড়তে কিন্তু বুঝি নেই। আপলোড হবে না বলছো? ম্যাম তাহলে নোটিশে কি বলছে? নোটিশে আগের মতোই যে সব ক্লাসের কিন্তু জুম ক্লাস হয় না। যেমন নিচের দিকে নার্সারি টু 5 এদের কিন্তু জুম ক্লাস হয় না, তাদের ক্লাসগুলো ইউটিউবে আপলোড দিয়ে দেওয়া হয়। আর হচ্ছে 6 to 12 হচ্ছে জুম ক্লাস হয়, তো তাদের ক্লাস যথারীতি জুমে নেওয়া হবে এবং ইউটিউবে আপলোড দেওয়া হবে। যেমন তোমাদের ক্লাস করার পরে আমি আবার ইউটিউবে আপলোড করি না, সেরকম। জি জি ম্যাম। ম্যাম। আর টাইম কমাই দিছেন মিস। হ্যাঁ, টাইম কমিয়ে দিয়েছে। টাইমটা কমায় দিছে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আচ্ছা আমাদের ম্যাম আমরা তো মানে যেহেতু আমাদের টাইম কমিয়ে 30 দিয়েছে, মিনিট হ্যাঁ করতে পারছি। হ্যাঁ 30 মিনিটের মধ্যে শেষ 10 করতে মিনিটও তো পারবা। করতে পারতাম। আচ্ছা, এই যে 10টা কোশ্চেন দিয়েছি, খুব সংক্ষেপে নাম্বার দিয়ে তোমরা আনসার লিখবা, ঠিক আছে। 10 মিনিট লাগবে না, খুব সংক্ষেপে লিখবা, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা কত? শুধু সদস্য সংখ্যাটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। যৌথ উদ্যোগে ব্যবসা কাকে বলে এটা একটু তোমাকে লিখতে হবে সংজ্ঞাটা। ব্যবসা জোটের একটি উদাহরণ দাও, শুধু উদাহরণটা লিখলেই হবে।
আমার মনে হয় 5 মিনিটের মধ্যেই তোমরা পারবা। ঠিক আছে? নাম্বার দিয়ে খুব সংক্ষেপে টু দ্য পয়েন্টে শুধু আনসারটা লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট করে দাও।
মেয়েরা আর কতক্ষণ লাগবে? মিস আর কিছুক্ষণ, শেষের দিকে আছে। আচ্ছা, একটু দ্রুত করো, আমার এখানেও সময় কম দেখাচ্ছে। মেয়েরা আর 2 মিনিট আছে, হ্যাঁ? এর মধ্যেই তোমরা লিখা শেষ করবা। জি ম্যাম। আচ্ছা মেয়েরা, আমার ক্লাসের সময় আর কয়েক সেকেন্ড দেখাচ্ছে, হ্যাঁ? যার যতটুকু লিখা হয়েছে ছবি তুলে গ্রুপে পোস্ট করো, ঠিক আছে? ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। ম্যাম কোয়েশ্চেনটা একটু দেন না, সময় স্ক্রিনশট দিয়ে শেষ নেন। দেখাচ্ছে বাবা, সময় শেষ দেখাচ্ছে। সমস্যা নেই, তুমি যতটুকু পেরেছো লিখো, লিখে পোস্টে গ্রুপে পোস্ট করো।